প্রথম আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো পারকুইসিট। পারকুইসিট শব্দের অর্থ কি? একটু কমেন্টসে লিখলে ভালো হয়। পারকুইসিট শব্দের অর্থ কি? আচ্ছা, পারকুইসিট শব্দের অর্থ হলো বেতনের পাশাপাশি বেতনের অর্থ। পার পার পারকুইসিট শব্দের অর্থ বেতনের পাশাপাশি অতিরিক্ত অর্থ, অর্থাৎ বেতনের পাশাপাশি একটা প্রতিষ্ঠান থেকে যে অর্থটা পাওয়া যায় সেটাকে বলা হয় পারকুইসিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যান্সার কোনটা হতে পারে? এক্সট্রা পে আছে ক নাম্বার, খ নাম্বার আছে বেনিফিটস, গ নাম্বার হলো রাইটস, ঘ নাম্বার হলো রিকোয়ারমেন্টস। কোনটা অ্যান্সার হতে পারে? সবাই একটু শেয়ার করি, সবাই একটু কমেন্টস করি। অ্যান্সার কোনটা হতে পারে? যে রিন আক্তার লিখছে এ নাম্বার অ্যান্সার, এ নাম্বার এক্সট্রা পে। এক্সট্রা পে মানে অতিরিক্ত যে বেতন দেওয়া হয়, এক্সট্রা পে মানে অতিরিক্ত বেতন, অতিরিক্ত বেতন। আর বেনিফিটস মানে কি? বেনিফিটস মানে সুবিধা, সুবিধা। বেনিফিটস মানে সুবিধা। আর রাইটস মানে, রাইট মানে আমরা জানি সঠিক, রাইটের সাথে যখন এস যোগ হয়ে যায় তখন সেটার অর্থ হয় অধিকার। রাইটের সাথে যখন এস যোগ হয় তখন সেটার অর্থ কি হয়? অধিকার। রিকোয়ারমেন্টস মানে প্রয়োজনীয়তা অথবা পূর্বশর্ত, প্রয়োজনীয়তা অথবা পূর্বশর্ত। আমরা প্রয়োজনীয়তা ধরতে পারি। তাহলে প্রয়োজনীয়তা যদি ধরি, এখানে চারটা অপশন থেকে আমাদের অ্যান্সার কোনটা হতে পারে? পারকুইসিট মানে বেতনের পাশাপাশি অতিরিক্ত অর্থ, আর এক্সট্রা পে মানে অতিরিক্ত বেতন। তাহলে তো অ্যান্সার কোনটা হয়? অ্যান্সার হলো ক নাম্বার। এই যে ক নাম্বার অ্যান্সার দিছিল আফসার উদ্দিন হাওলাদার, ক নাম্বার অ্যান্সার দিয়ে মেহেদি হাসান এক্সট্রা পে, সময়ের লিপিকার ক নাম্বার বেনিফিট, না বেনিফিট হবে না, বেনিফিট হবে না, হবে হলো এক্সট্রা পে। বেনিফিট মানে সুবিধা। আর পারকুইসিট শব্দের অর্থ হলো বেতনের পাশাপাশি অতিরিক্ত অর্থ। অর্থাৎ আমরা যারা শিক্ষকতা প্রফেশনে আছি, শিক্ষকতা প্রফেশনে আছে, আমাদের খাতার দেখা পাবো আমরা কিছু টাকা পাই। তারপর পরীক্ষার হলে ডিউটি পালন করে আমরা অতিরিক্ত যে টাকা পাই সেটা হবে পারকুইসিট, অর্থাৎ এক্সট্রা পে। তাহলে পারকুইসিট শব্দের অর্থ কি? এক্সট্রা পে। পরেরটায় আসি। দ্বিতীয় নাম্বার যেটা আছে, দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হলো পারফিডিয়াস। পারফিডিয়াস শব্দের অর্থ কি? কেউ একটু কমেন্টস করো সবাই। পারফিডিয়াসটা একটু কমেন্টস করেন সবাই, কমেন্টস করেন। পারফিডিয়াস শব্দের অর্থ কি? পারফিডিয়াস অর্থ বিশ্বাসঘাতক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারফিডিয়াস শব্দের অর্থ কি? বিশ্বাসঘাতক। তাহলে বিশ্বাসঘাতক, এখানে কোনটা অ্যান্সার হতে পারে? তাহলে বিশ্বাসঘাতক কোনটা হবে? বিশ্বাসঘাতক ট্রাস্ট অর্থী মানে বিশ্বাসী, ট্রাস্ট অর্থী মানে যাকে আমরা বিশ্বাস করতে পারি তার না, সেটা হলো ট্রাস্ট অর্থী। তারপর ট্রেসারাস অর্থ বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক। হাইনাস অর্থ আমরা সবাই জানি, হাইনা একটি হিংস্র প্রাণী। হাইনা হলো নাউন, আর হাইনা থেকে অ্যাডজেক্টিভ করলে সেটা হয় হাইনাস। হাইনাস অর্থ মারাত্মক হতে পারে, বিপজ্জনক হতে পারে, হিংস্র হতে পারে। আর একটা আছে কি? পারফেকশনিস্ট। পারফেক্ট মানে আমরা জানি নিখুঁত। পারফেকশনিস্টকে যে নিখুঁত ভাবে কাজ করে তাকে বলে পারফেকশনিস্ট। এটা হলো একটা নাউন। পারফেকশনিস্ট হলো নাউন, অর্থাৎ যে সকল কাজ নিখুঁত ভাবে করে তাকে বলা হয় পারফেকশনিস্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কোনটা? বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক হবে অ্যান্সার, বিশ্বাসঘাতক, অর্থাৎ ট্রেসারাস। তাহলে অ্যান্সার কোনটা? ট্রেসারাস।
এই যে অনেকে সঠিক অ্যান্সার দিছে। মোস্তাফিজুর রহমান বি নাম্বার অ্যান্সার হবে, কার্তিক চন্দ্র বি নাম্বার, শাইন ইসলাম বি নাম্বার, আনা জান্নাত বি নাম্বার। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। তাহলে আমরা এই অড বিল্ডিং গুলো আমরা পারফিডিয়াসের অর্থ তো জানলাম, সাথে সাথে এখানে অপশনে যে কয়টা আছে সবগুলোর অর্থগুলো আমরা জেনে নিব। পারফেকশনিস্ট কাকে বলে? যে পারফেক্টলি কাজ করে তাকে পারফেকশনিস্ট বলে, এটা একমাত্র নাউন। বাকিগুলো সব কয়টা অ্যাডজেক্টিভ, বাকিগুলো সব আমরা জানি লাস্টে ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়। লাস্টে ও কোন শব্দের শেষে যদি আমরা ও ইউএস পাই তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। এটা আমরা যখন পার্টসাফিসিস করব তখন এটা আমাদের হেল্প করবে। এখানে কি আছে? ও ইউএস, এখানে ও ইউএস অ্যাডজেক্টিভ। আর ট্রাস্ট অর্থী লাস্টে টিএইচ হয় থাকলেও অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যখন পার্টস অফ স্পিচে যাবো তখন আরো সুবিধা হবে, অর্থাৎ ও ইউএস থাকলে আমরা অ্যাডজেক্টিভ ধরে নিব। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ড মিনিং গুলো জানবো, পাশাপাশি নাউন অ্যাডজেক্টিভ সেটাও আমরা ক্লিয়ার করব। পরেরটা যাই, পরেরটা কি আছে দেখি। পরের কোশ্চেন, অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড রোটেট। রোটেট অর্থ কি একটু সবাই লেখেন তো দেখি, রোটেট অর্থ কি একটু বাংলাটা লেখেন। রোটেট, রোটেট শব্দের অর্থ কি? রোটেট শব্দের অর্থ, রোটেট সবাই একটু কমেন্টস করেন। রোটেট মানে কি? আবর্তন করা, তাই না? রোটেট মানে আবর্তন করা, চক্রাকারে ঘোরা, চক্রাকারে ঘোরা বা আবর্তন করা। তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে কি বলছে? এখানে বলছে অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। টার্ন মানে, টার্ন মানে আমরা যখন কোনো মোড় ঘুরি তখন কি বলি? এটা টার্ন মানে মোড় ঘোরা, মোড় ঘোরা। মোড় ঘোরাকে আমরা কি বলি? টার্ন। তারপর স্পিন, স্পিন মানে, স্পিন মানে চক্রাকারে ঘোরা। তারপর হুইল মানে চক্রাকারে ঘোরা। তাহলে তিনটা অর্থ কি? মোড় ঘোরা, টার্ন মানে, স্পিড মানে চক্রাকারে ঘোরা, হুইল মানে চক্রাকারে ঘোরা। আর এস্টে মানে কি? এস্টে মানে অ্যান্সার হবে সি, এস্টে। এস্টে, হ্যাঁ অ্যান্সার কি হবে? এস্টে মানে এক জায়গায় থাকা, তাই না? এস্টে মানে এক জায়গায় অবস্থান করা, অবস্থান করা, অর্থাৎ বাকি তিনটা শব্দের অর্থ ঘোরা আর এস্টে মানে অবস্থান করা। তাহলে অ্যান্টোনিম কোনটা হবে? রোটেট, রোটেট অ্যান্টোনিম কোনটা হবে? এস্টে। এই তো সবাই সঠিক অ্যান্সার দিছে। মেহেদি হাসান এস্টে, আহমদুল্লাহ আমিন এস্টে, শাইনি ইসলাম এস্টে, মুস্তাফিজু পিন্টু এস্টে। তাহলে আমাদের অ্যান্সার হবে এস্টে, যেতে অ্যান্টোনিম বলছে। আর বাকি তিনটার অর্থ কি? চক্রাকারে ঘোরা। তাহলে এটা আমরা সবাই পারবো, তাই তো? ইনশাল্লাহ সবাই পারবো। পরে কি আছে? পরে আবার অ্যান্টোনিয়াম আছে। অ্যান্টোনিয়াম কি? অ্যান্টোনিয়াম অফ দা ওয়ার্ড অ্যাগনি। অ্যাগনি অর্থ কি? এটার অ্যান্টোনিয়াম বাই করতে হবে। অ্যান্টোনিয়াম বিপরীত শব্দ। অ্যাগনি মানে কি? তীব্র মানসিক যন্ত্রণা। অ্যাগনি অর্থ তীব্র মানসিক যন্ত্রণা। তাহলে এখানে আমাদের অ্যান্টোনিয়াম কোনটা হবে? একটু অ্যান্সার করেন তো দেখি, অ্যান্সার করেন। এই যে কাউসার আহমেদ এস্টে, মাহমুদা খাতুন, হ্যাঁ এস্টে হবে, আগেরটা এস্টে হবে। আচ্ছা, হ্যাঁ অ্যাগনি, অ্যাগনি হতো কি? তীব্র মানসিক যন্ত্রণা। এটার অ্যান্সার কোনটা হবে?
এটার অ্যান্সার। আচ্ছা আমি অর্থগুলো বলে দিই। এইজিং মানে কি? বয়স্ক। এইজিং মানে বয়স্ক। কাউন্ট মানে গণনা করা। ডিস্ট্রেস মানে দুর্দশা, তাই না? আর হ্যাপিনেস মানে সুখ, তাই তো? আমরা সবাই জানি যে হ্যাপিনেস মানে সুখ। হ্যাপিনেস মানে সুখ। তাহলে তীব্র মানসিক যন্ত্রণার অ্যান্টোনিয়ম বিপরীত শব্দ কোনটা হবে? দুর্দশা হবে নাকি গণনা করা নাকি বয়স্ক নাকি সুখ? কোনটা হবে? সুখ, হ্যাপিনেস, হ্যাপিনেস। এই যে সবাই অ্যান্সার সঠিক হচ্ছে, সবাই অ্যান্সার সঠিক অ্যান্সার দিচ্ছে সবাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাপিনেস অ্যান্সার হবে, হ্যাপিনেস অ্যান্সার হবে। তাহলে তীব্র মানসিক যন্ত্রণার সিনোনিম হবে হ্যাপিনেস। আচ্ছা সবাই একটু কমেন্টস করুন তো, হ্যাপিনেস এটা কোন পার্টস অফ স্পিচ হবে? হ্যাপিনেস এটা নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? হ্যাপিনেস, হ্যাপিনেস কি হবে? নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? কি হবে একটু কমেন্টস করেন তো এটা। হ্যাপিনেস, হ্যাঁ সবাই, এই তো সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। আলামিন, আলামিন ডিস্ট্রেস মানে প্রশমন, হ্যাপিনেস, হ্যাপিনেস নাউন, হ্যাপিনেস নাউন। এই যে সঠিক অ্যান্সার চলে আসছে। অনাজান্নাত, হ্যাপিনেস হলো, আমরা জানি যে লাস্টে এনইএসএস থাকলে কি হয়? নাউন হয়। লাস্টে এনইএসএস থাকলে নাউন। আর হ্যাপিনেস এর অ্যাডজেক্টিভ কি হবে? হ্যাপিনেস এর অ্যাডজেক্টিভ হবে হ্যাপি। হ্যাপি মানে সুখী। তাহলে সুখী হবে অ্যাডজেক্টিভ আর হ্যাপিনেস হবে নাউন। নাউন, এই যে সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে প্রকারভেদও বলে দিছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধন্যবাদ কুলসুম, মুসাম্মদ কুলসুম। হ্যাপিনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাপিনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন কাউন্ট, যে নাউনটা আমরা অদৃশ্য, যে নাউনটা আমরা ছুতে পারি না, আমরা শুধু অনুভব করি যে এই নাউনটার অবস্থান আছে, নাউনটা আছে এটা বুঝতে পারি, কিন্তু না, কিন্তু আমরা নাউনটা কি করতে পারি না? স্পর্শ করতে পারি না, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ধন্যবাদ আনায়া সুলতানাকে, ধন্যবাদ। তাহলে আমরা, আর এখানে কাউন্ট হলো ভার্ব, তাই না? ডিস্ট্রেস নাউন, এইজিং, ডিস্ট্রেস দুর্দশার অ্যাডজেক্টিভ, এইজিং ও অ্যাডজেক্টিভ, আর শুধু একে হ্যাপিনেস হলো নাউন। পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তীটা হলো, একটা ইডিয়ম চলে আসছে আমাদের সামনে, থ্রু থিক অ্যান্ড থিন, মানে কি? সকল পরিস্থিতিতে। সকল পরিস্থিতিতে, সকল পরিস্থিতিতে। অ্যান্সার কোনটা হবে? একটু কমেন্টস করেন তো অ্যান্সার কোনটা হবে। আর সবাই ক্লাসটা শেয়ার দেন, বেশি বেশি শেয়ার দেন, কমেন্টস করেন, বেশি বেশি কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার দিবেন। থ্রু থিক অ্যান্ড থিন মানে কি? মানে হলো সকল পরিস্থিতিতে। তা কাম টু ক্লোজ অর্থ, কাম টু ক্লোজ মানে নিকটে আসা। ইন অল সিচুয়েশন মানে কি হবে? ইন অল সিচুয়েশন মানে সকল পরিস্থিতিতে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বার। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? বি নাম্বার। যেহেতু আছে থ্রু থিক অ্যান্ড থিন মানে সকল পরিস্থিতিতে, আর এখানে অপশনে আমার খ নাম্বার কি আছে? ইন অল সিচুয়েশন। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এই তো সবাই খ নাম্বার, মোস্তাফিজুর রহমান, সবাই লিপি, সবাইকে ধন্যবাদ। আফসার উদ্দিন হাওলাদার, তারপর এই যে সবাই সবাই তো সঠিক অ্যান্সার দিচ্ছে। তা ইন অল সিচুয়েশন এটা কি হবে? ইন অল সিচুয়েশন অর্থ সকল পরিস্থিতি, আর থ্রু থিক অ্যান্ড থিন মানে সকল পরিস্থিতিতে। আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাই আমরা। হ্যাঁ, তারপরের কোশ্চেনটা কি? এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন ইজ কল্ড, যে ভার্বটা নাউন হিসেবে কাজ করে তাকে কি বলা হয়? যে ভার্বটা নাউন হিসেবে কাজ করে তাকে কি বলে? পার্টিসিপল, জিরান্ড, অ্যাডভার্ব, নাউন, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে, আচ্ছা পার্টিসিপল কাকে বলে আমরা একটু দেখি। পার্টিসিপল,
পার্টিসিপল, পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, যেটাকে বলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা পার্টিসিপল আছে কোনটা? আর একটা পার্টিসিপল হলো ভার্ব থ্রি। আমরা জানি যে একটা সেন্টেন্স, আমরা ভার্বের ভার্ব ওয়ান জানি, ভার্ব টু আর ভার্ব থ্রি। ভার্ব থ্রি কে বলা হয় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল দুই প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের থ্রি কে বলা হয় পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি কে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপলের একটা বৈশিষ্ট্য হলো পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল কখনো নাউনের কাজ করে না। আমাদের এখানে কি চাইছে যে কোনটা নাউনের কাজ করে। পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তো অ্যান্সার পার্টিসিপল হয় না। অ্যান্সার কি পার্টিসিপল হবে? পার্টিসিপল অ্যান্সার হবে না। আচ্ছা, আমরা একটা পার্টিসিপলের এক্সাম্পল যদি দেখি, ধরো একটা পার্টিসিপল এক্সাম্পল দেখি, আই স এ রানিং বাস। আই স এ রানিং বাস। এই যে রানিং, রানের সাথে কি করে দিলাম আমি? আইএনজি যোগ করে দিলাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করলাম। আমরা জানি যে নাউনের আগে কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে নাউন, বাস যদি নাউন হয়ে থাকে তাহলে রানিং কি হবে? রানিং হলো অ্যাডজেক্টিভ, এবং সেটা অ্যাডজেক্টিভ সেটা আরো কিভাবে বুঝবো? অ্যাডজেক্টিভটা কিভাবে বুঝবো আমরা? যে নাউনের আগে বসলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে নাউনের আগে বসছে বলে এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ পার্টিসিপল সবসময় কিসের কাজ করে? পার্টিসিপল একটু কমে, পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান্ট, জিরান্ট কাকে বলে? জিরান্ট হলো ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে তখন সেটাকে বলা হবে জিরান্ট। আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে বলা হবে পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে, এখানে তাই বলছে যে ভার্ব যখন নাউনের কাজ করবে তাকে কি বলা হবে? তাহলে জিরান্ট বলা হবে। কারণ ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করলে সেটা কি হয়? জিরান্ট হয়। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, ধরো ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। ওয়াকের সাথে কি করা হলো? এখানে ওয়াকের সাথে আইএনজি যোগ করে কোন কার জায়গায় বসানো হয়েছে? সাবজেক্টের জায়গায় বসানো হয়েছে। তাহলে ওয়াকের সাথে আইএনজি যোগ করে সাবজেক্টের জায়গায় বসলে আমরা জানি নাউন কোথায় বসে? সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে এখানে ওয়াকিং কার জায়গায় বসছে? সাবজেক্টের জায়গায়। আর সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে। তাহলে আমরা দেখছি ওয়াক একটা ভার্ব। ওয়াক কি? ওয়াক হলো একটা ভার্ব। সেই ভার্বকে আমরা আইএনজি যোগ করে কি করে দিলাম? নাউন করে দিলাম। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ভার্ব যখন নাউনের কাজ করে তখন তাকে কি বলা হবে? জিরান্ট। কারণ ভার্ব প্লাস আইএনজি, আইএনজি হলো নাউনের সাবজেক্টের জায়গায় বসলে বা অবজেক্টের জায়গায় বসলে সেটা নাউন হয়ে যাবে। অর্থাৎ তাহলে যে যখন কোনো ভার্ব নাউনের কাজ করবে তখন তাকে কি বলা হবে? জিরান্ট বলা হবে। আর অ্যাডভার্ব তো কখনো নাউন বা অবজেক্টের জায়গায় বসে না। আর নাউন তো হবে না, কারণ এখানে বলছে যে নাউন হিসেবে কোনটা কাজ করে, যে ভার্ব কখনো নাউন হিসেবে কাজ করবে না এখানে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে জিরান্ট। জিরান্ট পার্টিসিপলটা, জিরান্ট পার্টিসিপলকে আমরা বুঝতে পারছি। জিরান্ট এবং পার্টিসিপল, জিরান্ট হলো নাউনের জায়গায় বসে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ জায়গায় বসে। পার্টিসিপল অলওয়েজ অ্যাডজেক্টিভ, জিরান্ট অলওয়েজ নাউন। এতটুকু মনে রাখলে হবে। জিরান্ট অলওয়েজ নাউন, পার্টিসিপল অলওয়েজ অ্যাডজেক্টিভ। আর জিরান্ট হলো ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের জায়গায় বসবে তখন সেটা হলো জিরান্ট।
ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ জায়গায় বসবে তখন সেটা হবে পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ জায়গায় বসবে তখন সেটা হবে পার্টিসিপল। এই কথাটা মনে রাখলে হবে। পরেরটা, অ্যানিমাল ফার্ম ওয়াজ রিটেন বাই। অ্যানিমাল ফার্ম এটা কে লিখছে? এটা এটা বলতে পারবেন? এটা একটু বলেন তো, এটা কোনটা হবে অ্যান্সার? অ্যানিমাল ফার্ম, অ্যানিমাল ফার্ম অ্যানিমাল ফার্ম অ্যান্সার কোনটা হবে বলেন? অ্যানিমাল ফার্ম হলো একটা এলিগোরিক্যাল নভেল। এটা এলিগোরিক্যাল নোভেল এবং এটা হলো রাশিয়ান রেভলিউশনের প্রেক্ষিতে লেখা। আমরা রুশ রেভলিউশনের নাম শুনছি, 1917 সালে যে রেভলিউশন। রুশ রেভলিউশন 1917 সালে যে অক্টোবর বিপ্লব, এই রুশ রেভলিউশনের অবলম্বনে লেখা অ্যানিমাল ফার্ম। এটা মূলত রাশিয়ার যে সমাজতন্ত্র বা সোভিয়েত ইউনিয়নের যে সমাজতন্ত্র তার বিপরীতে লেখা একটা উপন্যাস। সেই উপন্যাসটার লেখককে জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল হলো অ্যানিমাল ফার্ম উপন্যাসের লেখক হলো জর্জ অরওয়েল। উপন্যাসটা মূল শুরু হলো বিখ্যাত একটা কথা দিয়ে, যে অল অ্যানিমালস আর ইকুয়াল, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। অর্থাৎ সকল অ্যানিমালকে প্রথম কি বলছে, যে এই উপন্যাসের প্রথম যে কথাটা, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। প্রথম কথাটার সাথে দ্বিতীয় কথাটা কিন্তু সাংঘর্ষিক। প্রথম কথায় কি বলছে, যে সকল অ্যানিমাল হলো ইকুয়াল, আবার পরে বলছে যে বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। অর্থাৎ কিছু অ্যানিমাল আছে যে অন্যদের চেয়ে বেশি বেশি সমান। অর্থাৎ এখানে সমাজতন্ত্রকে সমালোচনা করা হয়েছে, কারণ সমাজতন্ত্রে সবসময় যে কথাটা বলা হয় যে সবাই ইকুয়াল, সবার জন্য সমান, রাষ্ট্রে কোনো সম্পদ থাকবে না, সবাই যে পরিমাণ কাজ করবে রাষ্ট্র থেকে সেই পরিমাণ সে প্রাপ্য পাবে। এখানে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, সকল সম্পত্তির মালিক রাষ্ট্র। সকল সম্পত্তির মালিক রাষ্ট্র এই কথাটা বলে তারা কি করতে চায়, রাষ্ট্রের সকল জনগণকে সমান করতে চায়। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে না, তারা কি ইকুয়াল? তারা ইকুয়াল না। এই সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রকে সমালোচনা করে জর্জ অরওয়েল যে উপন্যাসটা লেখে, সেই উপন্যাসের নাম হলো অ্যানিমাল ফার্ম। তার আরো বিখ্যাত কিছু উপন্যাস আছে। আমরা এই কথাটা একটু মনে রাখবো, কারণ এই কথাটা একটা ইম্পর্টেন্ট একটা কথা, বিভিন্ন কোটেশনে আসতে পারে। জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের যে প্রথম উপন্যাসের প্রথম যে কথাটা, এটা আমরা মনে রাখবো। ইনার আরেকটা বিখ্যাত বই আছে 1984। এটা বিখ্যাত একটা উপন্যাস ইনার। তারপর স্টিভেনসনের বিখ্যাত উপন্যাস হলো কিডন্যাপড। তারপর ট্রেজার আইল্যান্ড। এগুলো আমরা মনে রাখতে পারি, আমাদের এগুলো মনে রাখা লাগবে। ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপ, এগুলো হলো স্টিভেনসনের বিখ্যাত উপন্যাস। জনতন সুইফট সম্পর্কে কেউ একটা তথ্য লিখতে পারবে? জনতন সুইফট সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র শুরু হয় 1922 সালে। 1922 সালে প্রথম সমাজতন্ত্র শুরু হয় সোভিয়েত ইউনিয়নে 1922 সালে। কিন্তু রাশিয়ান রেভলিউশনটা হলো 1917 সালে, অক্টোবর বিপ্লব যেটা, ওটা 1917 সালে।
কিন্তু সমাজতন্ত্র হলো 1922 সালে। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো সোভিয়েত ইউনিয়ন। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটা? সোভিয়েত ইউনিয়ন। সেটা হলো 1922 সালে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে প্রথম চালু করে সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, তারপর হলো জনতন শিফট। জনতন শিফট সম্পর্কে বিখ্যাত জনতন শিফট হলো মোস্ট স্যাটিয়ারিস্ট মোস্ট স্যাটিয়ারিস্ট মোস্ট স্যাটিয়ারিস্ট রাইটার জনতন শিফট। জনতন শিফটের বিখ্যাত বইয়ের নাম আমরা সবাই জানি, সবাই জানি। জনতন শিফটের বিখ্যাত বইয়ের নাম কি? বিখ্যাত বইয়ের নাম একটু কমেন্টস করেন। জনতন শিফটের বিখ্যাত বই কোনটা? গালিভার্স ট্রাভেল। গালিভার্স ট্রাভেল, এই মডেস্ট প্রপোজাল, মডেস্ট প্রপোজাল, তারপর গালিভার্স ট্রাভেল, এগুলো তার হলো বিখ্যাত বিখ্যাত বইয়ের নাম। তারপর মার্ক টয়েন। মার্ক টয়েন আমেরিকান, একজন আমেরিকান রাইটার। মার্ক টয়েন কোন রাইটার? কোন দেশের রাইটার? আমেরিকান রাইটার। মার্ক টয়েনের বিখ্যাত বইয়ের নাম হ্যাকলেবারি ফিন, তাই না? হ্যাকলেবারি ফিন। হ্যাকলেবারি ফিনকে আমেরিকার শ্রেষ্ঠ নোবেল বলা হয়। তাহলে আমরা যদি আমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে হ্যাকলেবারি ফিনের রাইটার কে? মার্ক টয়েন। আর আমেরিকার সবচেয়ে গ্রেটেস্ট নোবেল কোনটা? এই হ্যাকলেবারি ফিন। তাহলে আমরা হ্যাকলেবারি ফিনের রাইটারের নামটা মনে রাখবো। আর একটা তথ্য মনে রাখবো পাশাপাশি, সেটা হলো যে হ্যাকলেবারি ফিন হলো আমেরিকার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। আর জনতন সুইফটের সবচেয়ে স্যাটিয়ারিস্ট রাইটার সে, তার মোস্ট স্যাটিয়ারিস্ট যে রাইটার সেটার নাম হলো গালিভার্স ট্রাভেল। গালিভার্স ট্রাভেল। আচ্ছা, আমরা এই তথ্যগুলো মনে রাখলে হবে, এই তথ্য রাইটার গুলো সম্পর্কে এই তথ্যগুলো মনে রাখলে হবে। এর পরের কোশ্চেনে চলে যাই আমরা। আর সবাই বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করে দেন। সবাই বেশি বেশি শেয়ার করেন। আপনার যারা আত্মীয় স্বজন আছে, আপনার যারা বন্ধু বান্ধবী আছে, সবাই এই ক্লাস থেকে উপকৃত হোক। আমরা বেশি বেশি শেয়ার করব, বেশি বেশি কমেন্টস করব, আর হাইলাইটস করি। আমরা আমাদের নিকট আত্মীয় যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, সবাই যাতে এই ক্লাস থেকে উপকৃত হয়, আমরা সবাই বেশি বেশি শেয়ার করে দিই। পরের যে কোশ্চেনটা সেটা হলো হুইচ ইজ কারেক্টলি স্পেলড। এখানে কোনটা সঠিকভাবে লেখা আছে, কোনটার বানান সঠিক আছে, কোনটার বানান সঠিক আছে একটু কমেন্টস করেন তো, কোনটার বানান সঠিক আছে এখানে? হ্যাঁ, এখানে সঠিক কোনটা? এখানে আমরা জানি যে শাড়ি, তাই না? কুইয়ত কি? শাড়ি। তাহলে এই বানানটা কোনটায় আছে? ক নাম্বারে আছে। অর্থাৎ শুধু কয়টাই সঠিক, খ গ ঘ এগুলো সব ভুল। এরকম কোন শব্দ আমাদের ইংলিশ ডিকশনারিতে নাই। তাহলে সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার কোনটা? সঠিক আনসার হলো ক নাম্বার। এই যে ক নাম্বারে আনসার করছে জান্নাতুল ফেরদৌসি ক, তারপর সময় লিপিকার ক। হ্যাঁ, তাহলে আনসার কোনটা হবে? ক নাম্বার। তাহলে কারেক্টলি স্পেলড আছে কোনটা? ক নাম্বার, কুই, তাই তো, মানে শাড়ি। পরের কোশ্চেনে আসি আমরা। পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেনটা হলো দ্য 16th anniversary of an important event is। অর্থাৎ 60 বছর বার্ষিকী যেটা পালন করে, কোনো ইভেন্টে 60 বছর বার্ষিকী পালন করাকে কি বলা হয়? কি বলা হয়? কমেন্টস করেন, কমেন্টস করেন, কি বলা হয়? 25 বছর, 25 বছরকে বলা হয় সিলভার। এই যে এখানে ঘ নাম্বার, ধরো ঘ নাম্বারে এটা হলো কত? 25 বছর। যখন 25 বছর জয়ন্তী, 25 বছর জয়ন্তীকে বলা হয়, 25 বছর অ্যানিভার্সারিকে বলা হয় সিলভার জুবিলি। তারপর প্লাটিনাম, আচ্ছা 50 বছরকে বলা হয়
50 বছর, 50 বছর অ্যানিভার্সারিকে বলা হয় গোল্ডেন জুবিলি, আর 60 বছরকে বলা হয় ডায়মন্ড জুবিলি, আর 75 বছরকে বলা হয় প্লাটিনাম জুবিলি। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে দামি কোনটা? প্লাটিনাম। তাহলে প্লাটিনাম দামি বলে প্লাটিনাম 75। আচ্ছা, প্লাটিনামের চেয়ে কম দামি কোনটা? প্লাটিনামের চেয়ে কম দামি হলো ডায়মন্ড, ডায়মন্ড 60 বছর। ডায়মন্ডের চেয়ে কম দামি গোল্ড, গোল্ড হলো 50 বছর। গোল্ডের চেয়ে কম দামি সিলভার, সিলভার হলো 25 বছর। তাহলে সিলভার কম দামি বলে 25, সিলভারের চেয়ে গোল্ডেন দামি বলে 50, গোল্ডের চেয়ে ডায়মন্ড দামি বলে 60, আর 60 আপনার প্লাটিনাম হলো, প্লাটিনাম সবচেয়ে দামি ধাতু বলে এটা হলো 75 বছর। আচ্ছা, তাহলে প্লাটিনামটা হবে, প্লাটিনাম অ্যান্সার প্লাটিনাম হলো 75 বছর অ্যানিভার্সারি হলে সেটা হলো প্লাটিনাম। আমাদের এখানে কোনটা ছিল? 60 বছর, 60 বছর অ্যানিভার্সারি। তো 60 বছর অ্যানিভার্সারি হলে কোনটা হবে? কোনটা হবে? ডায়মন্ড। ডায়মন্ড, এই যে কার্তিক চন্দ্র, তারপর আহমদুল্লাহ আল আমিন, জেরিন আক্তার সবাই বি নাম্বারে অ্যান্সার করছে। তাহলে আমরা ডায়মন্ড তো জানবো, পাশাপাশি অন্যগুলো জেনে রাখবো, পাশাপাশি অন্যগুলো জেনে রাখবো। আচ্ছা, কোর্স সম্পর্কে জানতে, আমরা যদি এই কোর্স সম্পর্কে, আমাদের এডিটোরিয়ালের কোর্স সম্পর্কে যদি জানতে চাই, আমরা এমএস অথবা জিএস লিখে কমেন্টস করব। এমএস অথবা জিএস লিখে কমেন্টস করব। কমেন্টস করলে আমরা কোর্স সম্পর্কে জানতে পারবো। আমরা এমএস, আমরা কমেন্টসে এমএস অথবা জিএস লিখব। জিএস লিখলে আমরা এই কোর্স সম্পর্কে সব জানতে পারবো। তাহলে এই কোশ্চেনটা বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? আপনাদের কারো অসুবিধা হয়েছে? এটা এটা সবাই খ নাম্বারে অ্যান্সার করছে। তাহলে আমরা আর একটা কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি আছে? কমিউনিকেশন লিঙ্ক বাই হুইচ ইনফরমেশন ইজ রিসিভড ফ্রম স্পেস, অর্থাৎ স্পেস থেকে কোনো ইনফরমেশন রিসিভ করার যে লিঙ্কটা, সেই লিঙ্কটাকে কি বলা হয়? স্পেস থেকে কোনো ইনফরমেশন, স্পেস থেকে কোনো ইনফরমেশন রিসিভ করা, গ্রহণ করার লিঙ্কটাকে কি বলা হয়? লিঙ্কটাকে বলা হবে, আচ্ছা তার আগে আমরা দেখি আপলোড। আপলোড মানে স্পেসে কোনো তথ্য দেওয়া। স্পেসে কোনো তথ্য দেওয়াকে কি বলা হয়? যখন আমরা আইডিতে কোনো তথ্য দিই তখন সেটাকে বলে আপলোড করি, তাই না? স্পেসে তথ্য দেওয়া, দেওয়াকে বলা হয় আপলোড। ডাউনলোড কোনটা? স্পেস থেকে আমরা যেটা রিসিভ করি, তাই না? স্পেস থেকে যেটা গ্রহণ করি সেটা হলো ডাউনলোড। আর রিট্রাইভ মানে, রিট্রাইভ অর্থ কি? আমরা যেটা স্মৃতি থেকে, স্মৃতি থেকে নিয়ে আসি। অনেক কিছু আছে, এমন জিনিস আছে যে আমরা মনে করতে পারি না, আমরা কিছুক্ষণ ভাবলে তথ্যটা আমাদের কাছে মনে আসে, সেটাকে হলো রিট্রাইভ। যে এই মুহূর্তে মনে করতে পারছি না, কিছুক্ষণ পরে সেটা আমরা একটু ভাবলে মনে করতে পারি, বা আমরা সেটা আবার আমাদের মেমোরিতে নিয়ে আসতে পারি, স্মৃতিতে নিয়ে আসতে পারি, সেটা হলো রিট্রাইভ। আর এখানে কি বলছে? এটা এখানে কি ডাউনলোড হবে নাকি ডাউন লিঙ্ক হবে? ডাউন লিঙ্ক মানে কি? যে যে লিঙ্ক থেকে আমরা, যে লিঙ্ক থেকে আমরা ইনফরমেশন নিই সেটা হলো ডাউন লিঙ্ক। যে ইনফরমেশন থেকে, যে ইনফরমেশন থেকে আমরা, যে লিঙ্ক থেকে আমরা ইনফরমেশন গ্রহণ করি তাকে বলা হয় ডাউন লিঙ্ক। তাহলে কি অ্যান্সার কি ডাউনলোড হবে না ডাউন লিঙ্ক হবে? ডাউনলোড মানে আমি যে কোনো, আমরা যে কোনো ওয়েবসাইট থেকে যেটা আমরা ডাউনলোড করি, হ্যাঁ, স্পেস থেকে যেটা আমরা গ্রহণ করি সেটা হলো, অর্থাৎ ডাউন লিঙ্কের মাধ্যমে আমরা যেটা পাই সেটা হলো ডাউনলোড। ডাউন লিঙ্কের মাধ্যমে আমরা যে তথ্যটা পাই সেটা হলো ডাউনলোড। আর যে লিঙ্কটা, এখানে এখানে আমার কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন আছে লিঙ্ক আছে, যে লিঙ্কটা ব্যবহার করে, যে লিঙ্কের মাধ্যমে আমরা ইনফরমেশন পাই সেটাকে বলা হয় ডাউন লিঙ্ক। তাহলে যে লিঙ্কটার মাধ্যমে ইনফরমেশন পাচ্ছি সেটাকে বলা হয় ডাউন লিঙ্ক। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বার। ডাউনলোড হবে না, ডাউনলোড তো লিঙ্ক না, ডাউনলোড কিন্তু লিঙ্ক না। আমার এখানে লিঙ্ক চাইছে, কি চাইছে? লিঙ্ক চাইছে। যে লিঙ্ক ব্যবহার করে, যে লিঙ্ক থেকে আমরা ইনফরমেশনটা স্পেস থেকে নিই সেটাকে বলা হয় ডাউন লিঙ্ক। আর ডাউনলোডটা হলো স্পেস থেকে তথ্য নেওয়াটাই, যে লিঙ্কটা ব্যবহার করে, ডাউন লিঙ্ক ব্যবহার করে আমরা ডাউনলোড করি, এটা মনে রাখলে হবে শুধু। ডাউন লিঙ্ক ব্যবহার করে আমরা কি করি? ডাউনলোড করি। তাহলে অ্যান্সার কি হবে? ডাউন লিঙ্ক, কারণ এখানে লিঙ্কটা চাইছে, এখানে ওয়াইস আইনি। হ্যাঁ, যদি ওয়াইস আইতো আমরা ডাউনলোড দিতাম।
তাহলে ডাউনলোড এবং ডাউন লিঙ্ক এবং ডাউনলোডের মধ্যে পার্থক্যটা সবাই বুঝতে পারছেন? ডাউনলোড হলো, হ্যাঁ ডাউন লিঙ্ক হবে, অ্যান্সার ডাউন লিঙ্ক হবে। ডাউনলোডটা হলো ওয়াই থাকলে, এখানে যদি ওয়াই থাকতো আমরা ডাউনলোড দিতাম, লিঙ্ক আছে বলে কি হবে ডাউন লিঙ্ক। সবাই কমেন্টস করেন, সবাই কমেন্টস করেন, হ্যাঁ ডাউন লিঙ্ক, সবাই ডাউন লিঙ্ক বলছে, ডাউন লিঙ্ক, হ্যাঁ ডাউন লিঙ্ক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে যাই আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনটা কি আছে? পরের কোশ্চেনটা হলো টু নেম থিংস, নাম ধরে ডাকা, অন এ লিস্ট, একটা লিস্টে প্রত্যেক একটা লিস্টে নাম ধরে ডাকা, ওয়ান বাই ওয়ান, এক এক করে নাম ধরে ডাকা, ইজ নোন অ্যাজ, অর্থাৎ একটা লিস্টে প্রত্যেক জিনিসের নাম এক এক করে ডাকাকে কি বলা হয়? এক এক করে ডাকাকে কি বলা হয়? এক এক করে ডাকাকে কি বলা হবে? হ্যাঁ, এটা অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্টস করেন তো, এটা কি হবে? যে একটা লিস্টে আমার অনেকগুলো লিস্ট আছে, লিস্টে অনেক কিছু নাম আছে, সেখানে আমি এক এক করে উল্লেখ করব, সেটাকে কি বলা হবে? সেটাকে, আচ্ছা আমরা আগে অপশন গুলো দেখি, তাহলে আমরা অ্যান্সার দিতে পারি কিনা দেখি। এনিউমেরেট, এনিউমেরেট মানে কি? এক এক করে গুণা, তাই তো, এক এক করে গুণা। কাউন্ট মানে শুধু গণনা করা। এস্টিমেট মানে কি? এস্টিমেট মানে হিসাব করা। এস্টিমেট মানে হিসাব করা। আর অ্যাসেস মানে, অ্যাসেস মানে, অ্যাসেস মানে কি? অ্যাসেস মানে মূল্যায়ন করা, তাই না? এই যে আমরা খাতায় এক্সাম পেপার মূল্যায়ন করি, এটা হলো অ্যাসেস। শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যান্সার কোনটা হবে? আমাদের এই দুইটা নিয়ে কনফিউশন হতে পারে। ইনিউমারেট মানে এক এক করে গোনা, আর কাউন্ট মানে গণনা করা, তাহলে অ্যান্সার কোনটা হবে? ক হবে না খ হবে? ইনিউমারেট, এই যে মাহমুদা খাতুন লিখছে ইনিউমারেট। ইনিউমারেট মানে কি? এক এক করে গোনা। এখানে কি আছে? অন বাই অন। কি আছে? আমরা কোশ্চেনটা বুঝতে হবে আমাদের, যে এক এক করে, এখানে অন বাই অন যদি না থাকতো আমরা কাউন্ট দিতে পারতাম। কোশ্চেনে কি আছে? কোশ্চেনটা পড়তে হবে ভালো করে, ভালো করে কোশ্চেন দেখতে হবে। এখানে কোশ্চেনে আছে অন বাই অন। এই অন বাই অন থাকার কারণে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এনিউমারেট। অ্যান্সার কি হবে? ইনিউমারেট মানে এক এক করে গোনা। লিস্টে যেগুলো নাম আছে এক এক করে আমি যখন গণবো তখন সেটা হবে ইনিউমারেট। আর কাউন্ট মানে শুধু গণনা করা। এখানে অন বাই অন আছে, অন বাই অন থাকার কারণে অ্যান্সার হয়ে যাবে ইনিউমারেট। প্রিয় শিক্ষার্থী বিন্দু, বোঝা গেছে যে ইনিউমারেট কেন হবে? ইনিউমারেট হবে এক এক করে গণনা করা, এই জন্য ইনিউমারেট হবে, কাউন্ট হবে না। এই যে অনেকে সঠিক আনসার, মল্লিকা শিল্পী সঠিক আনসার দিছে, ধন্যবাদ মল্লিকা শিল্পীকে। যে রিন আক্তার, আচ্ছা তারপর সারা সামরান সঠিক অ্যান্সার দিছে, ধন্যবাদ সামরানকে, ধন্যবাদ। আচ্ছা পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনে কি আছে? ড্রয়িং অর রাইটিং, লেখা অথবা আঁকা, অন এ ওয়াল, ওয়াল মানে কি? দেওয়ালে লেখা, তাই না? ইটিসি ইন এ পাবলিক প্লেস, পাবলিক প্লেসের দেওয়ালে কোনো কিছু লেখা বা আঁকা। পাবলিক প্লেসের দেওয়ালে কোনো কিছু লেখা বা আঁকাকে কি বলা হয়? তাই তো। আচ্ছা অপশনে কি আছে? ক নাম্বারে আছে গ্রাফিতি আছে, খতে আছে পেইন্টিং, গতে আছে ওয়াল রাইটিং, ঘতে আছে সিকামারা আছে, তাই না? তাহলে গ্রাফিতি আছে। গ্রাফিতি মানে কি? গ্রাফিতি মানে দেওয়ালে লেখা, দেওয়ালে চিত্র আঁকা বা লেখা। পেইন্টিং কখনো দেওয়ালের সাথে জড়িত না। পেইন্টিং আমরা কাগজে যে পেইন্টিং, খবরের কাগজে যা হোক, খবরের কাগজ হতে পারে, কাগজ হতে পারে, কাগজে কোনো চিত্র আঁকাকে বলা হয়
পেইন্টিং। আচ্ছা, ওয়াল রাইটিং দুই প্রকার, ওয়াল রাইটিং একটা হলো গ্রাফিতি আর একটা হলো সি ক্যামেরা, এই জন্য ওয়াল রাইটিং আর আসবে না। তাহলে সি ক্যামেরা আসছে, সি ক্যামেরা মানেও দেওয়ালে লেখা। দেওয়ালে লেখা, সি ক্যামেরা অর্থ দেওয়ালে লেখা, গ্রাফিতি মানেও দেওয়ালে লেখা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? সবাই কমেন্টস করেন, সবাই কমেন্টস করেন যে সি ক্যামেরা অ্যান্সার হবে নাকি গ্রাফিতি হবে। হ্যাঁ, সবাই অ্যান্সার করেন, তো অ্যান্সার করেন সবাই। সি ক্যামেরা অর্থ হবে নাকি গ্রাফিতি হবে? দেওয়ালে চিত্র আঁকা বা লেখাকে বলে গ্রাফিতি, দেওয়ালে লেখাকে বলে সি ক্যামেরা। আমার এখানে কি আছে? রাইটিং আর কি আছে? ড্রয়িং, দুইটা আছে, ড্রয়িং আর রাইটিং। আর সি ক্যামেরাতে কি লিখলাম? দেওয়ালে লেখা। দেওয়ালে লিখলে হয় সি ক্যামেরা, আর দেওয়ালে লিখলে বা চিত্র আঁকালে কি বলা হয়? সেটাকে বলা হয় গ্রাফিতি। তাহলে অ্যান্সার কোনটা হবে? গ্রাফিতি, গ্রাফিতি। আরো একটা জিনিস মনে রাখবো, সি ক্যামেরা শব্দটা হলো রাজনৈতিক। সি ক্যামেরা শব্দটা রাজনৈতিক, কারণ যখন রাজনৈতিক কোনো স্লোগান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক কোনো স্লোগান যখন দেওয়ালে লেখা হয় তখন সেটাকে বলা হয় সি ক্যামেরা। যেমন আছে জাসদের একটা, দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও, এটা একটা রাজনৈতিক স্লোগান। এই রাজনৈতিক স্লোগানটা যখন কোনো স্কুল প্রতিষ্ঠানের বা কোনো সরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে লেখা হবে সেটাকে আমরা কি বলবো? সি ক্যামেরা। কারণ সি ক্যামেরার সাথে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো এখানে রাজনৈতিক মতাদর্শ প্রচার করা হয়। সি ক্যামেরাতে যেটা করা হয় সেটা হলো রাজনৈতিক আদর্শ প্রচার করা হয়। আর আমাদের যে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের বাচ্চারা যে স্কুল কলেজের দেওয়ালে যেগুলো চিত্র আঁকাইছে, আবু সাইদের ছবি, মীর মুগ্ধের ছবি, আমাদের দ্বিতীয় স্বাধীনতার বিভিন্ন যে ছবিগুলো তারা দেওয়ালে অঙ্কন করছে, সেটা কি রাজনৈতিক আদর্শ প্রচার করছে নাকি গ্রাফিতি হবে সেটা? তারা নিশ্চিত রাজনৈতিক আদর্শের কারণে এটা করে নাই। তারা কি করছে? তারা রাজনৈতিক আদর্শ প্রচারের জন্য করে নাই, তারা বাংলাদেশ স্বাধীনতা উদযাপন করার জন্য তারা কি করছে? দেওয়ালে চিত্র আঁকাইছে। তাহলে ওইটা হবে গ্রাফিতি। আর রাজনৈতিক আদর্শ হলে সেটা হয়ে যাবে সি ক্যামেরা। আমার মনে হয় সি ক্যামেরা এবং গ্রাফিতির মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। আর পেইন্টিংটা হলো শুধুমাত্র কাগজে, যেটা আমাদের বিখ্যাত যারা শিল্পী আছে তারা যে বিভিন্ন কাগজে যে তাদের যে শিল্পকর্মটা, সেটা হলো পেইন্টিং হবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার ওই যে সবাই বলছে গ্রাফিতি, গ্রাফিতি। সঠিক অ্যান্সার হবে গ্রাফিতি। না, সি ক্যামেরা না, সি ক্যামেরা না। এখানে কিন্তু রাজনৈতিক মতাদর্শ প্রচার করা হয় নাই। হ্যাঁ, তাহলে আমরা সবাই বুঝতে পারছি তো মনে হয়, সি ক্যামেরা হবে না, হবে কোনটা? গ্রাফিতি হবে। কারণ সি ক্যামেরার সাথে যেটা জড়িত, রাজনৈতিক আদর্শ জড়িত। সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাই বেশি বেশি শেয়ার করে দেন। আমাদের আপনজন যারা আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমরা সবাই এই প্ল্যাটফর্ম থেকে সুবিধা নিতে চাই, সুযোগ নিতে চাই। আমি যেমন সুবিধাভোগী হচ্ছি, আমার আপনজন যাতে সুবিধাভোগী হয়। আমরা সবাই মিলে যাতে আমরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে একটা ভালো একটা জব ম্যানেজ করতে পারি, ব্যবস্থা করতে পারি। এই জন্য আমরা সবাই শেয়ার করে দিব, বেশি বেশি শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর আমরা এই কোর্স সম্পর্কে জানতে গেলে আমাদের এমএস বা জিএস, এটা আমরা কমেন্টে লিখলে আমরা কোর্স সম্পর্কে জানতে পারবো। এবার আসো পরের যে কোশ্চেনটা, এবার আসে পরের কোশ্চেনটা কি আছে? চুজ হুইচ ইজ দ্য মোস্ট সিমিলার ইন মিনিং, মানে একেবারে ঘনিষ্ঠ। মোস্ট সিমিলার মানে কি? সবচেয়ে সাদৃশ্যপূর্ণ অর্থ কোনটা আছে? টু টু ওয়ার্ড আন্ডারলাইন ইন দ্য সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটার মধ্যে কোনটার অর্থটা সামঞ্জস্য হবে সেটা আমাদের বাই করতে হবে। ডোন্ট গেট আপসেট অ্যাবাউট ট্রাইভিয়াল ম্যাটার্স। আমাদের আন্ডারলাইন ওয়ার্ড হলো এখানে, এটা হলো ট্রাইভিয়ালটা, সিমিলার শব্দটা আমাদের বাই করতে হবে। ট্রাইভালের সিমিলার শব্দটা বাই করতে হবে। ট্রাইভিয়ালের সিমিলার শব্দ কোনটা? কোনটা সিমিলার হবে? আমি অর্থগুলো একটু বলে দিই। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড মানে কি? অপ্রত্যাশিত। আনইম্পর্টেন্ট মানে অগুরুত্বপূর্ণ।
ইম্পর্টেন্ট মানে আমরা জানি গুরুত্বপূর্ণ, তাহলে ইম্পর্টেন্ট মানে যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আনইম্পর্টেন্ট কি হবে? অগুরুত্বপূর্ণ। অগুরুত্বপূর্ণ যেটা সেটাকে কি বলা হয়? তুচ্ছ বলা হয়। তাহলে আমরা আনইম্পর্টেন্ট মানে আমরা কি লিখতে পারি? তুচ্ছ বা অগুরুত্বপূর্ণ। আনইউজুয়াল, আনইউজুয়াল মানে কি? ইউজুয়াল মানে স্বাভাবিক, তাই তো? ইউজুয়াল মানে স্বাভাবিক, তাহলে আনইউজুয়াল মানে অস্বাভাবিক। আচ্ছা, আনসার্টেইন, সার্টেইন মানে নিশ্চিত, সার্টেইন মানে নিশ্চিত, তাহলে আনসার্টেইন কি হবে? অনিশ্চিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ট্রাইভিয়াল শব্দের অর্থ কি? ট্রাইভিয়াল শব্দের অর্থ তুচ্ছ। তুচ্ছ, ডোন্ট আপসেট, আপসেট হয় না অ্যাবাউট ট্রাইভিয়াল ম্যাটার। তুচ্ছ বিষয়ে আপসেট হওয়া উচিত না, তাই না? তুচ্ছ বিষয়ে আপসেট হওয়া উচিত না। তাহলে ট্রাইভিয়াল অর্থ কি? তুচ্ছ। ট্রাইভিয়াল শব্দের অর্থ তুচ্ছ। তাহলে তুচ্ছ যদি ট্রাইভিয়াল শব্দের অর্থ হয়, তাহলে এর সবচেয়ে ক্লোজেস্ট, সবচেয়ে সিমিলার মিনিং কোনটা? আনইম্পর্টেন্ট। কি হবে? আনইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অ্যান্সার, সবাই কমেন্টস করেন অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আনএক্সপেক্টেড না, অ্যান্সার হবে কোনটা? আনইম্পর্টেন্ট। খ নাম্বার, এই যে আশিকুর রহমান অ্যান্সার দিছে, আশিকুর রহমান অ্যান্সার দিছে খ নাম্বার অ্যান্সার, খ নাম্বার। খুবই সহজ করছেন না? খুবই সহজ করছেন, আসলে খুবই সহজ করছেন। ট্রাইভাল অর্থ তুচ্ছ, তাহলে আনইম্পর্টেন্ট অ্যান্সার হবে। তাহলে ট্রাইভাল মানে আমাদের তুচ্ছ বিষয়ে কি হওয়া যাবে না? আপসেট হওয়া, বিমর্ষ হওয়া যাবে না। তুচ্ছ বিষয়ে বিমর্ষ হওয়া যাবে না, আপসেট হওয়া যাবে না। তাহলে ট্রাইভাল শব্দের অর্থ কি হবে? আনইম্পর্টেন্ট, তাই না? আমরা সবাই এটা পারবো আশা করা যায়। পরের কোশ্চেনে আসি। হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য সিটি। এখানে কি আছে? কোশ্চেন মার্ক আছে, তাই না? অর্থাৎ এখানে কি চাইছে আমাদের? আমরা এটা সবাই পড়ে আসছি, ট্যাগ কোশ্চেন পড়ে আসছি। আমরা মনে হয় 9-10 এর সবচেয়ে আমাদের সহজ গ্রামার ছিল ট্যাগ কোশ্চেন। সেই ট্যাগ কোশ্চেন থেকে একটা কোশ্চেন এখানে চলে আসছে যে হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য সিটি। এখানে কি আছে? কোশ্চেন মার্ক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আমরা জানি ইউজ টু, ইউজ টু এই আমার ভার্ব দেখতে হবে। হ্যাঁ, ভার্ব কোন টেন্সে আছে? আমরা জানি শুধুমাত্র দুইটা টেন্সে সাহায্যকারী ভার্ব বসে না, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট। এই দুইটা টেন্সে কি বসে না? এই দুইটা টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নাই। আর সকল আর বাকি 10 প্রকার টেন্সে সবাই সাহায্যকারী ভার্ব আছে। তাহলে আমরা এই সেন্টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব পাচ্ছি না। আবার এটা কি আছে? ভার্ব টু তে আছে। প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্ব কি থাকে? ভার্ব অন থাকে, অথবা ভার্বের সাথে কি থাকে? ভার্ব, ভার্বের বেস, সরি ভার্বের বেস ফর্ম থাকে, তাই না? বেস ফর্ম থাকে, অথবা ভার্বের সাথে কি থাকে? ভার্বের ভার্ব প্লাস এস বা ইএস থাকে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইটে কি থাকে? ভার্ব টু থাকে। পাস্ট ইনডিফিনাইটে কি থাকে? ভার্ব টু থাকে। তাহলে এখানে ইউজড আছে, ইউজ কি আছে? ইউজড আছে, তাহলে ইউজড কি? পাস্ট ইনডিফিনাইট, ভার্ব টু। ইউজড হলো ভার্ব টু, তাহলে ভার্ব টু যেহেতু, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনাইট আছে। তাহলে পাস্ট ইনডিফিনাইটের ট্যাগ কোশ্চেনে কি হবে? যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমরা হ্যাজ তো হ্যাজ কিসে বসে? হ্যাজ হলো পারফেক্টে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বসে, ডাজ বসে। যদি ইনডিফিনাইট হতো এখানে হি ইউজেস যদি থাকতো তাহলে হতো ডাজ দিতাম, তাই না? আচ্ছা, হ্যাড বসে পাস্ট ইনডিফিনাইটে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডিড নট হি। কি হবে? ডিড নট হি, কারণ কি আছে এখানে? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কে কোশ্চেন করতে গেলে আমাদের কি নিয়ে আসা লাগবে? ডিড। আর প্রেজেন্ট ইনডিফিনাইট কে
প্রেজেন্ট ইনডিফিনাইটের কোশ্চেন করতে গেলে আমরা নিয়ে আসবো কোনটা, ডু অথবা ডাস। আর পাস্ট ইনডিফিনাইট কোশ্চেন করতে গেলে আমরা কোনটা নিয়ে আসি, সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নিয়ে আসি। পাস্ট ইনডিফিনাইটে ডিড আসে, আর প্রেজেন্ট ইনডিফিনাইটে হলো ডু অথবা ডাজ আসে। তা ডু কখন বসে আর ডাজ কখন বসে আমরা সবাই জানি, সবাই জানি এটা। ডু কখন বসে, ডু বসে যখন ভার্বের সাথে এস বাই এস থাকবে না তখন হলো ডু, ভার্বের সাথে এস বাই এস থাকলে হয় ডাস। ভার্বের সাথে এস বাই এস থাকলে হয় ডাস, ভার্বের সাথে এস বাই এস না থাকলে হয় ডু। আর যদি ভার্ব টু থাকে তাহলে কি বসে, ডিড বসে। এখানে কি আছে, ভার্ব টু আছে, তাহলে কি আসবে, ডিড হবে, ডিডেন্ট হি। আর ট্যাগ কোশ্চেন এখানে নট না থাকলে, মূল সেন্টেন্সে নট না থাকলে এখানে কি আসে, নট চলে আসে, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে, ঘ নাম্বার অ্যান্সার হবে। শিক্ষার্থীবৃন্দ অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে ঘ নাম্বার। এই তো সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। তাহলে এটা আমরা সবাই পারবো, এটা আমরা এর আগে আমরা পড়ে আসছি, আমরা ট্যাগ কোশ্চেন সবাই জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরের কোশ্চেনটা আমরা দেখি, হি ফিলস প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা একটা গ্রামার একটু শেখাই দিই। ইউজ টু আমরা অনেক সময় ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম দেখি, ভার্বের বেস ফর্ম। এখানে কি আছে, ইউজ টুর পরে ভার্বের কি আছে, ওয়ার্কের সাথে বেস ফর্ম আছে, তাই না? ওয়ার্ক আছে, তাই না? আচ্ছা, ইউজ টুর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। আবার ইউজ টুর পরে আমরা কি দেখি, ইউজ টুর পরে আবার কি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। কখন ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, কখন ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, যখন গেট ইউজ টু থাকবে। কি থাকবে, গেট ইউজ টু থাকলে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। আর বি ভার্ব প্লাস ইউজ টু থাকলে হবে ভার্ব প্লাস আইএনজি। এখানে দেখেন সবাই যে এখানে কি আছে, ইউজ টু আছে, কি আছে এখানে, ইউজ টু। তাহলে ইউজ টুর পরে শুধু ইউজ টু যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, এই জন্য এখানে কোশ্চেনে কি আছে, ভার্বের বেস ফর্ম আছে। এখানে যদি কোশ্চেনে গেট ইউজ টু থাকতো তাহলে এখানে কি দিত, ওয়ার্কিং দিত, তাই না? গেট ইউজ টু থাকলে কি হবে, গেট ইউজ টু থাকলে ওয়ার্কিং হবে। আবার বি ভার্ব প্লাস ইউজ টু, বি ভার্ব মানে কোনটাকে বি ভার্ব বলা হয়, আমরা জানি বি ভার্ব পাঁচটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, আর, এই পাঁচটাকে কি বলা হয়, এই পাঁচটাকে বলা হয় বি ভার্ব। তাহলে বি ভার্ব প্লাস ইউজ টু যদি থাকে তাহলে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এখানে যদি থাকতো হি ইজ ইউজ টু থাকলে এখানে ওয়ার্কের সাথে কি হয়ে যেত, ওয়ার্কিং হয়ে যেত। তখন হি ইজ ইউজ টু থাকলে কি হতো, ওয়ার্কিং। আমরা ইউজ টুর এই বিষয়টা একটু মনে রাখবো, শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, গেট ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি, আর বি ভার্ব প্লাস ইউজ টু। বি ভার্ব কোনটা, এম, ইজ, আর, ওয়াজ, আর। এম, ইজ, আর, ওয়াজ, আর এই পাঁচটাকে বলা হয় বি ভার্ব। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর এই পাঁচটা যদি কখনো এই পাঁচটার সাথে ইউজ টু থাকে তখন আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি করবো। এই গ্রামারটা আমরা মনে রাখবো সবাই। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, এর সাথে ইউজ টু থাকলে ভার্ব প্লাস আইএনজি, গেট ইউজ টু পরে ভার্ব প্লাস আইএনজি। আর শুধু ইউজ টু, অনলি ইউজ টু, এখানে যেটা আছে অনলি ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম। আমরা পরের কোশ্চেনে যেতে পারি। এখন পরের যে কোশ্চেনটা সেটা কি আছে, হি ফিলস
কম্পারেটিভলি বেটার টুডে, সে আজকে অপেক্ষাকৃত ভালো আছে, তাই তো নাকি? সেন্টেন্সটা ভুলে গেল না? কম্পারেটিভলি মানে কি অপেক্ষাকৃত, বেটার মানে অপেক্ষাকৃত। কারণ কি আমরা জানি গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। আর সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট, তাই না? সেন্টেন্সটা কেমন হয়ে গেল না, যে হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে, সে আজকে অপেক্ষাকৃত ভালো 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 অনুভব করছে, অর্থাৎ অপেক্ষাকৃত ডবল হয়ে গেছে। অপেক্ষাকৃত কয়বার হয়ে গেল? ডবল হয়েছে, তাই না? তাহলে এখানে ভুল কোনটা প্রিয় শিক্ষার্থী বিন্দু? ভুল কোনটা? একটু কমেন্টস করেন সবাই, সবাই শেয়ার করেন, শেয়ার দেন, সবাই শেয়ার করেন, কমেন্টস করেন সবাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই সেন্টেন্সটা ভুল আছে, তাই না? যে সেন্টেন্সটার অর্থ কেমন হয়ে যাচ্ছে, যে সে আজকে অপেক্ষাকৃত ভালো অনুভব করছে। এটা অ্যান্সার কি হবে? নো মিস্টেক। না না, নো মিস্টেক না, নো মিস্টেক না। অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার করেন কম্পারেটিভলি। হ্যাঁ, যে হি ফিলস বেটার টুডে, অর্থাৎ অপেক্ষাকৃত ভালো আছে, অর্থাৎ কম্পারেটিভলি দেওয়া যাবে না। অ্যান্সার কি হবে? সঠিক সেন্টেন্সটা হবে হি ফিলস বেটার টুডে। এটা হবে সঠিক হবে সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স হবে হি ফিলস বেটার টুডে। আমরা সবাই জানি যে কম্পারেটিভ ডিগ্রিতে কি বসে? কম্পারেটিভ ফর্ম বসে, তাই না? আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রিতে আর একটা জিনিস বসে, সেটা হলো দেন বসে। কিন্তু এই সেন্টেন্সটা তো দেন নেই, দেন নাই, তবে এটা কি কম্পারেটিভ ডিগ্রি হবে না পজিটিভ হবে নাকি সুপারলেটিভ হবে? এটা কোন ধরনের সেন্টেন্স? কম্পারেটিভ, সুপারলেটিভ নাকি পজিটিভ? এটা কোন ধরনের সেন্টেন্স? এটা অ্যান্সার করেন, কোন ধরনের সেন্টেন্স এটা? এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি পজিটিভ ডিগ্রি নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কোনটা? যখনই বেটার থাকবে, আমরা একটু জানি, হ্যাঁ, এটা একটু শিখে রাখি আমরা। যখনই যখনই আপনার কোন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকবে, তাহলে সেটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে। যদি অ্যাডজেক্টিভের কোন ফর্ম থাকে? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকে, তাহলে সেটা ডিগ্রি কোনটা হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম? সাধারণত অ্যাডজেক্টিভের শেষে যদি ইয়ার থাকে, অ্যাডজেক্টিভের শেষে কি থাকে? ইয়ার। ইয়ার যুক্ত থাকলে সেটা হলো কম্পারেটিভ। অ্যাডজেক্টিভের শেষে যদি ইয়ার থাকে সেটা হলো কম্পারেটিভ, অথবা যদি মোড থাকে, অথবা যদি দেন থাকে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি বোঝার জন্য আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো কম্পারেটিভ। কম্পারেটিভ বোঝার জন্য আমাদের 1 নাম্বার বিষয় হলো অ্যাডজেক্টিভের সাথে কি যোগ থাকবে? অ্যাডজেক্টিভ সাথে ইয়ার যুক্ত থাকবে, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো কি থাকতে পারে? মোড থাকতে পারে, মোড প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। যদি 2 বা 3 সিলেবাল বিশিষ্ট হয় তখন মোড থাকবে। আর 3 নাম্বার হলো এখানে কি থাকবে? দেন থাকবে। তাহলে এই জিনিসগুলো থাকলে দেন যে সবসময় থাকবে বিষয়টা এমন না। তাহলে এই জিনিসগুলো থাকলে সেটা কোন ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে আমাদের এই সেন্টেন্সটা, এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, এটা কম্পারেটিভ ডিগ্রি। এখন কম্পারেটিভ ডিগ্রিতে আমরা বলছি কি দেন বসে, তাই না? দেন কিন্তু সবসময় আমরা পাবো না, যেমন এই সেন্টেন্সে দেন নেই। আবার ধরো কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো দেন গ্রহণ করে না, টু গ্রহণ করে। এরকম আছে যে কিছু আছে যে দেন গ্রহণ করে না। যেমন আমরা যদি বলি যে আমি যদি একটা এক্সাম্পল দিই, হি ইজ সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যান্সার কোনটা হবে? টু হবে না দেন হবে? হি ইজ সিনিয়র টু মি না দেন মি? এটাও কম্পারেটিভ, কারণ দুইজনের মধ্যে তুলনা।
কম্পারেটিভ মানে সবসময় তুলনা কয়জনের মধ্যে হয়? দুইজনের মধ্যে হয়। তাহলে দুইজনের মধ্যে তুলনা, তাহলে এখানে দেন হবে না টু হবে? এখানে কি হবে? টু হবে, কারণ সিনিয়র কখনো দেন গ্রহণ করে না। সিনিয়র কখনো কি গ্রহণ করে না? দেন গ্রহণ করে না। তাহলে সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, এরপরে সবসময় টু বসে। সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, এরপরে সবসময় কি বসে? সবসময় টু বসে, কখনো দেন বসে না। অর্থাৎ কম্পারেটিভ থাকলে যে সবসময় দেন হবে বিষয়টা এমন না। আচ্ছা, তাহলে এখানে কম্পারেটিভলি অতিরিক্ত দেওয়া হয়েছে, তাহলে এই অংশটা বাদ দিলে সেন্টেন্সটা সঠিক হবে, তাই না? তাহলে কম্পারেটিভলি যেহেতু অতিরিক্ত দেওয়া আছে, এটা বাদ দিলে সেন্টেন্সটা সঠিক হবে। পরের কোশ্চেনে আসি আমরা। পরের কোশ্চেন, মাই ডেস্ক ইজ এ ড্যাশ, আই শুড ক্লিন ইট। অর্থাৎ আমাকে কি করতে হবে? এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সটা কি? মাই ডেস্ক ইজ এ আছে, তাই না? আচ্ছা, তারপর কি আছে পরের অংশটা দেখি আমরা। আই শুড ক্লিন ইট, আমাকে এটি কি করতে হবে? ক্লিন করতে হবে। অর্থাৎ নিশ্চিত যেহেতু আমাকে ক্লিন করতে হবে, তার মানে কি নিশ্চিত অপরিষ্কার আছে, অপরিষ্কার আছে, নোংরা আছে, নোংরা বা অপরিষ্কার আছে, যার কারণে আমাকে এটা কি করতে হবে? ক্লিন করতে হবে। আচ্ছা, এখানে আমরা গ্রামারটা একটু বুঝি। এখানে কি আছে? কি আছে এখানে? এ আছে। এ হলো ডিটারমিনার, তাই না? আর্টিকেল, তাই তো? এ কি? আর্টিকেল। আমরা সবাই জানি এ আন দিকে কি বলা হয়? এ আন দিকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। এ আন দিকে বলা হয় আর্টিকেল। তাহলে এ আন দিকে আর্টিকেল বলা হয়। আর আর্টিকেল হলো ডিটারমিনার। আর্টিকেল কি? ডিটারমিনার। ডিটারমিনার। তাহলে আর্টিকেল হলো একটা ডিটারমিনার। আমি ডিটারমিনার এই জন্য বললাম যে ডিটারমিনার আমরা সবসময় এই জিনিসটা মনে রাখবো, এডিপিটা মনে রাখলে হবে। এডিপি এর পরে নাউন বসে, এডিপি এর পরে নাউন বসে, এটা আমরা মনে রাখলে হবে। আপনারা সবাই এটা মনে রাখবেন, এডিপির পরে নাউন বসে। এডিপির পরে কি বসে? নাউন বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডিপিটা মনে রাখতে হবে। এতে হলো অ্যাডজেক্টিভ। এতে কি? এতে হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ডিতে হলো, তাহলে এতে হলো অ্যাডজেক্টিভ, ডিতে হলো ডিটারমিনার। ডিটারমিনার পরে কি বসবে? ডিটারমিনারের পরে নাউন বসে। আর পিতে হলো পসেসিভ। পিতে হলো পসেসিভ। পসেসিভের পরে কি বসে? পসেসিভের পরেও নাউন বসে। এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। এতে হলো অ্যাডজেক্টিভ, ডিতে হলো ডিটারমিনার, পিতে হলো পসেসিভ। এই তিনটার পরে কি বসে? নাউন বসে। এখানে কি আছে আমাদের কোশ্চেনে? এ আছে। এ হলো কি? এ হলো ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে আমার নাউন আসবে। অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে যেটা নাউন আছে সেটা অ্যান্সার হবে। যেটা নাউন আছে সেটা অ্যান্সার হবে। নাউন কোনটা আছে সেটা আমরা ওইটা আলোচনা করার আগে আমি আর একটু বুঝাই দিই। ডিটারমিনার কোনগুলো? ডিটারমিনার হলো এ এন্ড ডি হলো ডিটারমিনার। এ এন ডি যেটা আর্টিকেল, আমরা সবাই জানি এন দিকে কি বলা হয়? ডিটারমিনার। তারপর সংখ্যাবাচক যে শব্দগুলো আছে, সাম মেনি ফিউ লিটল, হ্যাঁ, তার এভরি ইস, এগুলো সব কি? ডিটারমিনার। যেমন আমি যদি বলি সামের পরে আমার একটা নাউন বসানো লাগবে, ধরো সাম বয়েজ ধরো আর প্লেইং। অর্থাৎ শুধু সাম একা সেন্টেন্সে বসে না। সাম যখনই দিব, সামের পরে একটা কি দিতে হবে? আমাকে নাউন দিতে হবে। কারণ সাম কি? ডিটারমিনার পরে নাউন বসে। সাম নিজে একা সেন্টেন্সে বসতে পারবে না। তারপর পসেসিভ কোনটা? আমরা পসেসিভ প্রোনাউনের যে চারটা ধরন আছে, প্রোনাউনের কয়টা ধরন? চারটা ধরনের। যেমন আই হলো সাবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। মাই হলো তার
পসেসিভ ফর্ম। হি হলো সাবজেক্টিভ ফর্ম, মি হলো কি ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আর পসেসিভ কোনটা, মাই হলো পসেসিভ। হি সাবজেক্টিভ ফর্ম, হিম হলো অবজেক্টিভ ফর্ম, আর হিজ হলো পসেসিভ ফর্ম। এই যে পসেসিভ যেটা, এই পসেসিভ যেগুলো আছে, পসেসিভ কখনো সেন্টেন্স একা একা বসতে পারে না। পসেসিভের পরে মাস্ট বি কি বসবে, একটা নাউন বসবে। আমি যদি বলি ধর মাই ফাদার ইজ এ ফার্মার, মাই ফাদার ইজ এ ফার্মার। মাই কি, মাই হলো পসেসিভ, মাই কি, মাই পসেসিভ। তাহলে পসেসিভের পরে ফাদার কি হবে, ফাদার হলো নাউন। শুধু মাই দিয়ে কোনো সেন্টেন্স হবে না, শুধু মাই দিয়ে কোনো সেন্টেন্স করা সম্ভব হবে না, শুধু মাই দিয়ে কোনো সেন্টেন্স হবে না। তাহলে আমরা শুধু মাই ইজ এ ফার্মার হয় না, অবশ্যই ফাদার নিয়ে আসা লাগবে, মাদার ব্রাদার যাই হোক, এখানে একটা নাউন অবশ্যই নিয়ে আসা লাগবে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের এডিপি মনে রাখবো আমরা, যে এডিপির পরে কি বসে, নাউন বসে। এডিপির পরে নাউন বসে, এতে হলো অ্যাডজেক্টিভ, বিতে হলো ডিটারমিনার, পিতে হলো পসেসিভ। এই তিনটার পরে কি বসে, নাউন বসে। এখানে আমার ডিটারমিনার আছে, তাহলে এখানে নাউন কোনটা, এখানে এটা সব অ্যাডজেক্টিভ। এটা মেসি অ্যাডজেক্টিভ, স্লাব অ্যাডজেক্টিভ, তারপর স্লোপি হলো অ্যাডজেক্টিভ। নাউন কোনটা, নাউন হলো ম্যাস হলো নাউন। তাহলে অ্যান্সার কোনটা হবে, না না মেসি হলো, মেসি হবে না, মেসি অর্থ নোংরা, ম্যাস অর্থ নোংরা, মেসি নোংরা, ম্যাস অর্থ নোংরা, কিন্তু অ্যান্সার হবে কোনটা, নোংরা বা অগুছলো। হ্যাঁ, ম্যাস অর্থ কি, নোংরা বা অগুছলো। অ্যান্সার হবে কোনটা, মেসি হলো অ্যাডজেক্টিভ, মেসি মানে নোংরা, ম্যাস মানেও নোংরা, কিন্তু মেসি কি অ্যাডজেক্টিভ। আমার এখানে বসবে কোনটা, নাউন বসবে। কি বসবে, নাউন বসবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হলো গ নাম্বার। অ্যান্সার কোনটা হবে, গ নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ যেহেতু ডিটারমিনার, এই জন্য অ্যান্সার কোনটা হবে, ম্যাস অ্যান্সার হবে। হ্যাঁ, মেসি অর্থ কি, মেসি অর্থ নোংরা, স্লাব অর্থ বোবা, মেস অর্থ অগোছালো, অগোছালো, অগোছালো। আর স্লোপি শব্দের অর্থ বিশৃঙ্খলা বা নোংরা। অর্থাৎ আমার প্রত্যেকটা অর্থ প্রায় একই রকম আছে, শুধু স্লাব অর্থ বোবা, বোবা তো এখানে আসবেই না। বাকি তিনটার অর্থ নোংরা বা অগোছালো, কিন্তু অ্যান্সার হবে মেস। কারণ কি, মেস হলো নাউন, মেস কি, মেস হলো নাউন। আর মেসি হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মেসি কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ বলে মেসি অ্যান্সার করা যাবে না। হ্যাঁ, এটা নাউন, নাউন বলে এটা অ্যান্সার করতে হবে। এই যে সময় লিপিকার অ্যান্সার দিছে গ নাম্বার। হ্যাঁ, অ্যান্সার হবে কোনটা, গ নাম্বার অ্যান্সার হবে, ক নাম্বার অ্যান্সার হবে না। কারণ আমাদের এখানে সমস্যা হবে ক এবং গ নিয়ে, ক এবং গ নিয়ে অ্যান্সার হবে। সেই জন্য আমরা এখানে এটা খেয়াল করবো, ডিটারমিনার খেয়াল করবো, যে আমার ডিটারমিনার এখানে কি আছে, ডিটারমিনার আছে, ডিটারমিনার পরে নাউন বসে। তাহলে আমার অ্যান্সার করতে হবে কোনটা, মেস অ্যান্সার করতে হবে। হ্যাঁ, পরের ক্লাসে যাই আমরা, সরি পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা কি আছে, পরের কোশ্চেন হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার ফর্ম। এখানে কোনটা সিঙ্গুলার আছে, সিঙ্গুলার কোনটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা অ্যান্সার করি, আমরা কমেন্টস করি, সবাই সবাই কমেন্টস করি, অ্যান্সার কোনটা হবে, কমেন্টস করি, সবাই কমেন্টস করি, সিঙ্গুলার কোনটা। নিশ্চিত এখানে তাহলে এখানে একটা সিঙ্গুলার আছে, বাকি তিনটা কি আছে, নিশ্চিত প্লুরাল আছে, তাই না। জেন্ট্রি, জেন্ট্রি মানে অভিজাত, জেন্ট্রি, জেন্ট্রি মানে অভিজাত সম্প্রদায়,
সরি, জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায়, ভদ্র ভদ্র সম্প্রদায়। আর এরিস্টোক্রেসি মানে, এরিস্টোক্রেট মানে অভিজাত। এরিস্টোক্রেসি মানে, এরিস্টোক্রেসি মানে অভিজাত সম্প্রদায়, আর জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায়। ফিজিক্স, ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে আমরা সবাই জানি, ফিজিক্স মানে কি? পদার্থ বিজ্ঞান। আর ভার্মিন মানে নিকৃষ্ট, নিকৃষ্ট মহিলা সম্প্রদায়। নিকৃষ্ট মহিলা সম্প্রদায় ভার্মিন। অর্থাৎ জেন্ট্রি, এরিস্টোক্রেসি এবং ভার্মিন প্রত্যেকটার সাথে কি আছে? সম্প্রদায়। সম্প্রদায় কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? সব কয়টা প্লুরাল, তাই না? সম্প্রদায় মানে একজনকে সম্প্রদায় বলা হয় না। কয়েকটা পরিবার একসাথে থাকলে সেটা হলো একটা গোষ্ঠী, কয়েকটা গোষ্ঠী একসাথে থাকলে হয় সম্প্রদায়, তাই না? যেহেতু সম্প্রদায়, সম্প্রদায়টা প্লুরাল শব্দ, সম্প্রদায়টা বহু বচন বাচক শব্দ, তাহলে এখানে সিঙ্গুলার কোনটা হবে? সিঙ্গুলার কোনটা হবে? ফিজিক্স। সিঙ্গুলার কোনটা হবে? ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান, ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান, তাহলে পদার্থবিজ্ঞানটা হবে সিঙ্গুলার। আমাদের অ্যান্সার কি চাইছে? কোনটা হলো? সিঙ্গুলার, তা সিঙ্গুলার হবে ফিজিক্স। তো ফিজিক্সের সাথে কি আছে আমরা সাধারণত জানি, আমরা জানি যে নাউনের সাথে এস বাই এস থাকলে, নাউনের সাথে এস বাই এস থাকলে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল হয়, কিন্তু ফিজিক্সের সাথে তো এস আছে, তবু কেন সিঙ্গুলার? কেন সিঙ্গুলার? ফিজিক্সের সাথে তো এস আছে, কেন সিঙ্গুলার? আমরা তো জানি নাউনের সাথে এস বাই এস থাকলে কি হয়? প্লুরাল হয়। তো যেহেতু নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল হয়, তাহলে ফিজিক্স কেন সিঙ্গুলার হলো? আমরা ইংলিশ বানানে একটা জিনিস দেখবো, লাস্টে যদি আইসি থাকে, লাস্টে কি থাকে? আইসি থাকে, তাহলে আইসি যখনই থাকবে, যেমন ফিজিক্স, ফিজিক্স বানানে কি আছে? লাস্টে কি আছে? আইসি। তাহলে আইসি থাকলে এর স্বভাবগত বানানগত এক্স, এই এসটা হলো এর বানানগত। লাস্টে ইংরেজি শব্দের ক্ষেত্রে লাস্টে আইসি থাকলে তার শব্দের সাথে তোমাকে এস দিতে, আপনাকে এস দিতেই হবে। কেন এস দিতে হবে? কারণ এটা হলো তার বানানগত এস, ফিজিক্সের বানানগত এক্স। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর এই যে আইসি, লাস্টে আইসি, লাস্টে আইসি আছে, তাহলে কি হবে? এক্স হবে। আচ্ছা, তারপর ইকোনমিক্স, ইকোনমিক, লাস্টে কি আছে? আইসি আছে, তাহলে আইসি থাকলে কি হয়ে যাবে? তার সাথে এস যোগ করতে হবে, কারণ বানানগত এস এটা। এটা হলো প্লুরাল করা না, কিন্তু এটা হলো তার বানানগত এস। কারোর শব্দের বানানের সাথে যদি এস থাকে, শব্দের বানানের সাথে যদি এস থাকে, তাহলে সেটা কি প্লুরাল হবে? সেটা প্লুরাল হবে না। যেমন আমরা জানি নিউ, নিউ মানে নতুন, নিউর সাথে এস যোগ করলে কি হয়ে যায়? নিউজ। নিউজ, নিউজ কি প্লুরাল? না, নিউজের এসটা হলো বানানগত এস। নিউজের এসটা কি? বানানগত এস। অর্থাৎ বানানগত এস থাকলে সেটা সিঙ্গুলার, যেটা বানানগত এস থাকবে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার, বানানগত এস হলো সিঙ্গুলার। তাহলে অ্যান্সার কোনটা হবে? ফিজিক্স, কারণ ফিজিক্সের এসটা হলো তার বানানগত এক্স। এটা হলো নাউন বা প্রোনাউনের, নাউনের সাথে এস বা এস যোগ করলে যে প্লুরাল হয় বিষয়টা, সেটা না। এখানে বিষয়টা হলো ফিজিক্সের এসটা হলো তার বানানগত এক্স। হ্যাঁ, আচ্ছা, পরের কোশ্চেনটা আসি আমরা। পরের কোশ্চেনটা কি আছে? হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ সোয়াইনের? ফেমিনাইন জেন্ডার কোনটা? সোয়াইনের ফেমিনাইন জেন্ডার। আচ্ছা, ফেমিনাইন মানে কি? ফেমিনাইন মানে স্ত্রীবাচক, তাই না? স্ত্রীবাচক শব্দ কোনটি? ফেমিনাইনের, সরি, সোয়াইনের স্ত্রীবাচক শব্দ কোনটি? প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই অ্যান্সার করি, অ্যান্সার কোনটা হবে? সোয়াইন মানে কি? সোয়াইন মানে গ্রাম্য যুবক, গ্রাম্য যুবক, গ্রাম্য যুবককে বলা হয় সোয়াইন। আচ্ছা, সোয়াইনেস বলে এরকম ইংরেজিতে কোনো শব্দ নেই, ইংলিশ ডিকশনারিতে সোয়াইনেস বলে কোনো শব্দ নেই।
উইস মানে আমরা সবাই জানি তো মনে হয়, উইস মানে কি ডাইনি, তাই তো? উইস মানে কি ডাইনি। আর বিস মানে স্ত্রী কুকুর বা মহিলা কুকুর। স্ত্রী কুকুরকে কি বলা হয়? ডগের ডগের ফেমিনাইন হলো বিস। আচ্ছা, নিম্ফ বানানটা এখানে ভুল আছে, এখানে এইচ হবে। নিম্ফ। নিম্ফ নিম্ফ মানে কি? নিম্ফ মানে পাহাড়ি, অল্প বয়স্ক পাহাড়ি নারী। অল্প বয়সী পাহাড়ি হ্যাঁ, তাহলে আমাদের বিপরীত শব্দ ফেমিনাইন জেন্ডার কোনটা হবে? আমরা জানি শয়ন মানে গ্রাম্য যুবক, আর এখানে যুবক, আর এখানে নিম্ফ মানে কি অল্প বয়সী পাহাড়ি নারী। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের? সবাই একটু অ্যান্সার করি না। হুইস তো হবে না। হুইস মানে কি? হুইস মানে ডাইনি। ডাইনি হবে নাকি অল্প বয়সী নারী হবে? যুবকের বিপরীত শব্দ কি? যুবতী, নারী, অল্প বয়সী নারী। যুবকের বিপরীত শব্দ কি? যুবকের বিপরীত শব্দ হলো, সরি, যুবকের স্ত্রীবাচক শব্দ কি? যুবকের স্ত্রীবাচক শব্দ হলো অল্প বয়সী নারী। তাহলে আমার নিম্ফ মানে কি? অল্প বয়সী পাহাড়ি নারীকে কি বলা হয়? নিম্ফ বলা হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে অনেকে সঠিক অ্যান্সার দিছে, অনেকে সঠিক অ্যান্সার দিছে। সারা সারমান ধন্যবাদ। তারপর জেরিন আক্তার সি নাম্বার, অনেক ধন্যবাদ, অভিনন্দন। সময়ের লিপিকার গ হবে 18 গ, হ্যাঁ 18 গ নাম্বার অ্যান্সার। বর্ষা বর্ষা বর্ষা, আপনাকে অনেক ধন্যবাদ। নিম্ফ, হ্যাঁ নিম্ফ অ্যান্সার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যান্সার কোনটা হবে? নিম্ফ হবে। যেহেতু ওটা যুবক, যুবকের স্ত্রীবাচক হলো যুবতী, যেটা হলো অল্প বয়সী নারীকে আমরা যুবতী বলতে পারি, তাই না? তাহলে অ্যান্সার হবে নিম্ফ। পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনটা কি আছে? হি লিভ ইন দা বিগ হাউস। সরি, আই লিভ ইন দা বিগ হাউস। তারপর এখানে একটা শূন্যস্থান আছে, তাই না? ড্যাশ দা কর্নার, এখানে আমাদের প্রিপোজিশন বসাতে হবে, তাই তো? প্রিপোজিশন বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু প্রিপোজিশন কোনটা হবে? এই কর্নারের, এই যে দা কর্নার, কর্নার মানে এখানে রাস্তার মোড় বোঝাচ্ছে। রাস্তার মোড়ে, রাস্তার মোড়ে। রাস্তার মোড়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? অন দা কর্নার, ইন দা কর্নার, অফ দা কর্নার, টু দা কর্নার। অ্যান্সার কোনটা হবে শিক্ষার্থীবৃন্দ? এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা হবে কি হবে? অন দা কর্নার। এটা একটা ফ্রেজ। অন দা কর্নার মানে রাস্তার মোড়ে। এখানে অন দা কর্নার মানে কি? রাস্তার মোড়ে। এটা হলো একটা ফ্রেজ, আমরা ফ্রেজটা মনে রাখবো। ফ্রেজ হলো অন দা কর্নার মানে কি? রাস্তার মোড়ে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অন দা কর্নার মানে রাস্তার মোড়ে, মানে আমি রাস্তার মোড়ে একটা বড় বাড়িতে বসবাস করি। রাস্তার মোড়ে একটি বড় বাড়িতে বসবাস করি। তাহলে অন দা কর্নার এটা একটা ফ্রেজ। ফ্রেজটার অর্থ কি? রাস্তার মোড়ে, রাস্তার মোড়ে। তাহলে অ্যান্সার কি হবে? ইন দা কর্নার হবে নাকি অফ দা কর্নার হবে নাকি অন দা কর্নার হবে? কোনটা অ্যান্সার হবে? অন দা কর্নার, অন দা কর্নার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অন দা কর্নার। অন দা কর্নার মানে রাস্তার মোড়ে। শাইনি ইসলাম অন দা, হ্যাঁ শাইনি ইসলাম ধন্যবাদ। মেহেদি হাসান, জেরিন আক্তার, তারপর ফাতিমাতুজ্জোহরা তিথি, অন দা কর্নার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অন দা কর্নার। পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন কি আছে? বাট থিংস উইল ড্যাশ টুমোরো। থিংস উইল ড্যাশ টুমোরো। অপশন গুলো দেখি। অপশন কি আছে? এক নম্বর হলো বেটার আছে। তার আগে এই জায়গায় কি আছে? এই জায়গাটা আমরা একটু দেখি। এখানে কি আছে? উইল আছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, কি আছে ওখানে? উইল। উইল কি ভার্ব? উইল হলো মডাল ভার্ব, তাই না? উইল কি ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে মডাল ভার্বের স্পেশাল রুলসটা কি? মডাল ভার্বের গ্রামারটা কি? রুলসটা কি? আমরা মনে হয় জানি সবাই।
মডাল ভার্বের পরে ভার্বের কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম। এটা কিন্তু আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এই জিনিসটা আসে, এই যে মডাল ভার্ব দিয়ে দেয় বিভিন্ন চাকরি পরীক্ষায়, মডাল ভার্ব দিয়ে দেয়, আমাদের অ্যান্সার করতে হবে তখন যে মডাল ভার্ব থাকলে আমরা কি করব? ভার্বের বেস ফর্ম। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, আর উইল হলো একটা মডাল ভার্ব। তাহলে এখানে বেটার ভার্ব না, তাহলে এটা অ্যান্সার হবে না। বেটার হলো একটা অ্যাডজেক্টিভ, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে বেটার ওখানে লিখছিলাম, তাই না? বেটার হলো কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমার ক আগে আউট হয়ে গেল। বাকি তিনটা থেকে আমাদের অ্যান্সার হতে পারে, খ হতে পারে, গ হতে পারে, অথবা ঘ হতে পারে। আগে আমরা একটা আউট করে দিলাম, কেন আউট করে দিলাম? আমরা জানি উইল হলো মডাল, মডালের পরে কি বসে? মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ভার্বের যদি বেস ফর্ম হয়, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম তিনটা আছে, ইম্প্রোভাইজ, ইনক্রিজ আর ইমপ্রুভ। ইম্প্রোভাইজ, ইনক্রিজ আর ইমপ্রুভ। আচ্ছা, থিং মানে কি? আমরা জানি থিং মানে জিনিস, তাই না? এখানে থিং অর্থ আসবে অবস্থা, যে থিং অর্থ কি হবে? অবস্থা। বাট থিংস উইল মানে অবস্থা কি হবে? অবস্থা পরিবর্তন হবে। অবস্থা ইনক্রিজ মানে কি? ইনক্রিজ মানে বৃদ্ধি, তাই না? যে অবস্থা কি বৃদ্ধি পাবে না অবস্থা উন্নতি হবে? ইমপ্রুভ মানে কি? উন্নতি হবা। আচ্ছা, ইম্প্রোভাইজ মানে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে নেওয়া, তাই না? নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে নেওয়া, সেটাকে বলে ইম্প্রোভাইজ করা। নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে নেওয়াকে বলা হয় ইম্প্রোভাইজ। তাহলে অবস্থা আগামীকাল আমার অবস্থা ভালো হবে, উন্নতি হবে, না বৃদ্ধি পাবে হবে, নাকি নিজের মতো করে পরিবর্তন করা হবে? অ্যান্সার কি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই অ্যান্সার করি, সবাই কমেন্টস করি। ইমপ্রুভ, বর্ষা আপনি দিচ্ছেন ডি নাম্বার, শাইন ইসলাম ডি নাম্বার, তারপর হলো সারা ইমপ্রুভ, মাহমুদা ইমপ্রুভ। হ্যাঁ, কি হবে? আগামীকাল আমার অবস্থা কি হবে? আগামীকাল আমার অবস্থা উন্নতি হবে বা ভালো হবে, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? ইমপ্রুভ অ্যান্সার হবে। আগামীকাল অবস্থা বৃদ্ধি পাবে হবে না, নিজের মতো ইম্প্রোভাইজ হবে না, তাই না? ইম্প্রোভাইজ সাধারণত আমরা জিনিসপত্রের ক্ষেত্রে ইম্প্রোভাইজ করি। অবস্থার কি হবে? এখানে অবস্থার উন্নতি হবে। তাহলে আগামীকাল আমার অবস্থার কি হবে? আগামীকাল আমার অবস্থার উন্নতি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যান্সার কোনটা হবে? ইমপ্রুভ অ্যান্সার হবে। হ্যাঁ, বিতি আক্তার ইমপ্রুভ, তারপর রুমি জামাল ইমপ্রুভ, শাইন ইসলাম। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আজকে এই ক্লাসে থাকার জন্য। ক্লাসটা খুব দ্রুত ক্লাসটা নেওয়া হয়েছে, অনেক গ্রামার গুলো আরো একটু ভালোভাবে বোঝাতে পারলে আরো ভালো হতো। শেষ। আরো দেখাচ্ছে যদি আরো একটু সময়ে সুন্দর করে গ্রামারটা বোঝানো যেত, আমার মনে হয় আরো ভালো হতো। অনেক দ্রুত বোঝানো হয়ে গেছে। হ্যাঁ, সবাই আশা করি সবার ভালো লাগছে। আর কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করলে পরে ওখান থেকে কমেন্টসে অ্যান্সার করে দেওয়া হবে। যদি কারো কোনো ক্লাসে কারো বুঝতে যদি অসুবিধা থাকে সবাই কমেন্টস করবেন, ওখানে কমেন্টসে লিখে ওখানে অ্যান্সার দেওয়া হবে। আর আমাদের যে কোর্সটা আছে, আমরা যদি এই কোর্সটা আমরা সবাই এই কোর্সটা আমরা এমএস এবং সিএস লিখবো কমেন্টসে এমএস সিএস লিখে আমরা এই কোর্সের সাথে সবাই এই কোর্সের সাথে আমরা অন্তর্ভুক্ত হব। সবাই এই কোর্সের সাথে অন্তর্ভুক্ত হলে আমাদের যে সুবিধা হবে, আমরা 10ম গ্রেড থেকে শুরু করে পরবর্তী যে গ্রেড গুলো চাকরিগুলো আছে, এখানে আমাদের প্রস্তুতি একটা খুবই আমরা হাইলি একটা প্রিপারেশন নিতে পারবো, আমরা প্রস্তুতি নিতে পারবো। আমরা সবাই এই কোর্সের সাথে যুক্ত হবো, আমরা এডিটোরিয়ালের সাথে থাকবো এবং আমরা সবাই কমেন্টসে এমএস এবং জিএস লিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।